ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি AI দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি AI আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি AI ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি AI সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি AI দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস। আমরা আজকে মুখোমুখি এক সময়ের বহু যুদ্ধের সেনাপতি, নির্বাচনী যুদ্ধের সেনাপতি এবং কংগ্রেসের সৈনিক কুমুদ ভট্টাচার্যের সঙ্গে। আমি তার রাজনৈতিক পরিচয় দেব না, কারণ আমাদের এই অনুষ্ঠানটা একটি কারণেই আমরা করেছি, যে সেই সব সেনাপতিরা আজকে কোথায়, কিভাবে অজ্ঞাতসারে, অজ্ঞাতবাসে রয়েছেন। আচ্ছা কুমুদদা, আপনি তো বহু নির্বাচনী যুদ্ধের সেনাপতি। তখনকার যে নির্বাচন আর আজকের নির্বাচন, এই দুটোর মধ্যে কি পার্থক্যটা আপনি দেখছেন? পার্থক্যটা মৌলিক পার্থক্য হয়ে দাঁড়িয়েছে। মৌলিক পার্থক্যটা হলো এই, যে এখনকার নির্বাচনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এখন যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনী প্রক্রিয়ায় একেবারে সম্পূর্ণ রূপে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে লোভের জালে বন্দি করে কি করে ভোট বাক্সে সফল হওয়া যায়, সেই নগ্ন রাজনৈতিক আন্দোলনের ছবিটা এখনকার রাজনীতিতে আসল ছবি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান অবস্থায় যে কোনো দলই হোক না কেন, একটা দলের রাজনৈতিক তার বক্তব্য, তার কার্যক্রমের ওপর অন্য দলগুলোরও বক্তব্য, কার্যক্রম নির্ভর করে। ফলে হয় একটা জায়গায় একটা সত্যিকারের পলিটিক্যাল ব্যাটল, সেটাকে এস্টাবলিশ করার জন্যে যারা আন্তরিকভাবে, নীতিগতভাবে রাজনৈতিক বিশ্বাস, আদর্শ একে বজায় রেখে যারা করতে চায়, হয় তাদের এক জায়গায় দাঁড়িয়ে যেতে হয়। কিন্তু নির্বাচনী লড়াইয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষ ওয়াকওভার পাবার জায়গায় চলে যাবে। সেই কারণে যারা নীতিগতভাবে ভাবার কথা চিন্তাও করে, তাদেরকেও এই পারিপার্শ্বিক অবস্থার মোকাবিলা করার জন্য তাদেরকেও সেই একই পদ্ধতিতে অপোনেন্টকে কমব্যাট করার জন্য তাদেরকে নিচে নামতে হচ্ছে। ফলে সার্বিকভাবে রাজনীতিটা এমনভাবে কলুষিত হয়েছে যে রাজনৈতিক অবস্থাটাকে রাজনীতি বলা যাচ্ছে না। আপনি কি তাহলে বলতে চাইছেন যে রাজনীতির মধ্যে থেকে যে নীতি শব্দটা, সেই নীতিহীনতায় ভুগছে আজকের রাজনীতি? হ্যাঁ, নীতিহীনতা তো অবশ্যই ভুগছি। যে দেশের, যে রাজ্যের সরকারের প্রধান যদি নীতিহীন হয়, যদি মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিনিয়ত মিথ্যাচার করে এবং প্রশাসনিক বন্দোবস্তটাকে
দলদাসে পর্যবসিত করে দলগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে, সেই দেশে সেই রাজ্যে এই অবস্থা হতে বাধ্য। পশ্চিমবাংলায় আজকে যা চলছে, এই অবস্থা মানুষের কাছে একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু না। তার কারণ সমাজের একদম সর্বস্তরে দুর্নীতিকে প্রসারিত করা, এবং এই দুর্নীতিকে প্রসারিত করার মধ্য দিয়ে ভোট ব্যাংককে সিকিউর করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধান ভূমিকা নিচ্ছে। রাজ্যের মন্ত্রিসভার অর্ধেক প্রশাসনিক ব্যক্তিত্ব যারা দুর্নীতির বেড়া জালে নিজেদেরকে জড়িয়ে আজকের কারার অন্তরালে তারা রয়েছে, এবং তাদেরকে ডিফেন্ড করার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সভা সমিতিতে যে বক্তব্য রাখছে, সেই বক্তব্য একটা রাজ্যের প্রধান যদি রাখে, তাহলে সেই রাজ্যের মানুষ কখনোই সঠিক পথে চলতে পারে না। পশ্চিমবাংলায় আজকের মানুষ সঠিক পথে চলতে পারছে না, চলছে না। সন্দেশখালির মতন একটা ঘটনা, যে ঘটনার প্রধান অভিযুক্ত শাহজাহান, তাকে প্রোটেক্ট করছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এবং যে নক্কারজনক ঘটনা সন্দেশখালিতে ঘটেছে, যা আজকে না, আগামী 100 বছর পরেও ইতিহাসের একটা কলঙ্কিত অধ্যায় ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকের মানুষ কিছুটা বিভ্রান্ত, দিশাহারা, হতাশ। আপনি যদি আজকে এই যে পরিস্থিতি, আজকে রাজ্যের শাসক দল তাদের রাজনীতি আর দুর্নীতি সমর্থক শব্দ হয়ে গেছে, বা আপনি সন্দেশখালি বলতে, আজকে যদি আপনি সেনাপতি হয়ে লড়াই করতেন, এই কাউন্টার করার জন্য আপনি যে দলটা করতেন, সেই দলটা কাউন্টার করার জন্য কি কি পথ নিতে পারতেন বা নিতেন? না, বললাম যে আগেই যে দলের একটাই পথ থাকে, সেটা হচ্ছে যে কোনো ত্রুটি, বিচ্যুতি, অন্যায়, অপরাধ, যেখানে ব্যভিচার, যেখানে অত্যাচার, তার বিরুদ্ধে সোচ্চার হওয়া, মানুষকে সংগঠিত করা, মানুষকে সংগঠিত করে তাকে নিয়ে সোচ্চার আন্দোলন গড়ে তোলা, এটাই হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান কাজ। তো আমি কেন, XYZ যে কেউ হোক না কেন, তাদেরকে এই কাজটাই করতে হবে। এই কাজটা না করলে এর পরিবর্তন ঘটানো যাবে না। যুক্তফ্রন্ট সরকার 34 বছরে যে জায়গায় বাংলাকে নিয়ে গেছিল, মানুষ অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন নিয়ে মানুষ পরিবর্তন ঘটিয়েছে। দল দেখেনি, মত দেখেনি, তার শক্তি যাচাই করেনি, ভালো মন্দের বিচার করেনি, জাস্ট চেয়েছে 34 বছরের অপশাসনের অবসান হোক। XYZ যে কেউ আসুক না কেন, পরিবর্তন হোক, এবং এক কেউ আসুক। পরিবর্তন 11 সালে হয়েছে, ভালো মন্দের বিচারে না, একটা খারাপকে রিপ্লেস করে একটা ভালোকে প্লেস করা, তার জন্য সেই মানসিকতা নিয়ে না। আগে খারাপ, অতি খারাপ, তাকে সরাও,
এবং তাকে সরিয়ে, তাকে যে সরানো যায়, মানুষের কাছে এই বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করে বাংলায় একটা নতুন কিছুকে প্রতিষ্ঠিত করে। 11 পরিবর্তন হল, 11 পরিবর্তন হওয়ার পরেও বাংলার মানুষের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল। তার কারণ পরিবর্তন হয়েছে, কিন্তু গুণগত দিক থেকে সেই পরিবর্তনের কোনো চেহারা মানুষের চোখে ধরা পড়েনি, বরং প্রতিদিন প্রতিনিয়ত এই পরিবর্তিত সরকার, যারা বামফ্রন্টকে দূরে সরিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের স্বপ্ন নিয়ে, তারা পশ্চিম বাংলার মানুষের কাছে যে অপরাধের জন্যে, যে মানে দুষ্কর্মের জন্য পরিবর্তন হলো, তার কয়েকশো গুণ বেশি দুষ্কর্ম এবং অপরাধ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে করে চলেছে। ফলে আজকের এই চেহারা এসে দাঁড়িয়েছে এবং প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক দলের লড়াই হচ্ছে না, শাসক দলের সঙ্গে বিরোধী দলের লড়াই হচ্ছে না, বিরোধিতাকে সামনে নিয়ে কোনো আন্দোলনকে পরিচালিত করলে, গড়ে তোলার চেষ্টা করলে, শাসক দল তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে অসার প্রতিপন্ন করার চেষ্টা করছে মানুষের কাছে, তা না। আন্দোলন করলে তারপরে রাত্রিরে পুলিশ পাঠিয়ে মিথ্যা কেসে পলিটিক্যাল পার্টিগুলোকে অ্যাফেক্টেড করার চেষ্টা করা হচ্ছে, সন্ত্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে মানুষকে রাস্তায় না নামাতে পারে, মানুষকে যাতে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলতে না পারে। ফলে গণতন্ত্রটা আজকের এই বিভীষিকাময় চেহারায় এসে দাঁড়িয়েছে এবং আগামী দিন আমি জানি না এর ভবিষ্যৎ কি, তবে সময় বলবে। এই জিনিস চলবে না চিরকাল, এর পরিবর্তন হবেই, টুডে আর টুমরো। আপনি তো সক্রিয় রাজনীতি থেকে, এবার বলি, একেবারে সন্ন্যাস নিয়ে নিয়েছেন, এটা কেন নিলেন? না, আমি রাজনৈতিক, প্রথমত আমার শারীরিক অসুস্থতার জন্য আমি বাধ্য হয়েছি সরে আসতে। দ্বিতীয়ত, রাজনীতির পরিবর্তিত চেহারাটা যেভাবে ইমার্জ করেছে, যেভাবে মানে প্রকাশিত হচ্ছিল, আমার তাতে দৃঢ়ভাবে মনে হয়েছে এই রাজনীতিটা আমি সুইটেবল না, এটা আমার রাজনীতি না। ফলে আমি, আমার কাছে অনেক লোভনীয় প্রস্তাব ছিল, অনেক প্রেশার ছিল, আমি এমএলএ, এমপি, মন্ত্রী, অমুক তমুক অনেক করতে পারতাম, কিন্তু আমার কাছে এইগুলো রাজনীতির কোনো বিষয় না। এমএলএ, এমপি, মন্ত্রী এগুলো রাজনীতির বিষয় না। নীতি আদর্শ যদি জলাঞ্জলি দিতে হয়, তাহলে রাজনীতি করার থেকে ব্যবসা, এখন যেটা চলছে, এখন তো রাজনীতির কোনো নীতিগত আদর্শগত কোনো নেই। এখন রাজনীতিটা পিওরলি কমার্শিয়াল বিজনেস হয়ে গেছে। আপনি কি এটাকে কর্পোরেট ব্যবসার সঙ্গে তুলনা করছেন? 100% ব্যবসা হয়ে গেছে। এবং আমি শুধু মাঝে মাঝে ভাবি, আমি একটা সময় আমরা পাপ করেছি, আমি তার শরিক। আমাদের একটা ভুল ধারণা ছিল, মধ্যবিত্ত ঘরের ছেলে তো, আমাদের ভুল ধারণা ছিল এই যে আমরা ভাবতাম বড় লোক মানে তারা অপরাধী, তারা যথেচ্ছাচার করে, তারা অন্যায়কারী।
গরিব মানে তারা সৎ, গরিব মানে তারা মানুষের অত্যন্ত কাছের লোক এবং তারা সৎ, তারা নির্ভীক। এই ধারণাটা আমাদের ভুল হয়েছিল, এই ধারণাটা ছিল। পরবর্তীকালে যখন আস্তে আস্তে পরিবর্তন হতে হতে পুরনো সেই প্রজন্ম রাজনীতির বাইরে আস্তে আস্তে চলে গেলেন এবং নতুন প্রজন্ম যারা ক্ষমতার অলিন্দে এসে নতুন করে তারা বলিয়ান হলেন ক্ষমতায়, তার যে নগ্ন চেহারাটা আস্তে আস্তে ধরা পড়লো সেটা হচ্ছে বুভুক্ষু ছারপোকা। দীর্ঘদিন অভুক্ত থাকার পর হঠাৎ কোনো রক্তায়ের বিষয়কে সামনে পেলে বা ব্যক্তিকে সামনে পেলে তার উপর যে ঝাঁপিয়ে পড়ে যে চেহারাটার তারা তৈরি করতে পারে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরা এসে রাতারাত্রিতে এমএলএ, এমপি, মন্ত্রী, ওই পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই এতে যারা এলো তারা মানে বুভুক্ষু ছারপোকা। আপনি তাহলে বলতে চাইছেন একটা ভয়ঙ্কর শোষক শ্রেণী রাজনীতির হাত ধরে জন্ম নিল? হ্যাঁ, ভয়ঙ্কর শোষক শ্রেণী। এবং আমিও অনেক সভা করেছি, সমিতি করেছি, ভাষণ দিয়েছি যে নগরপালিকা বিল পাশ হলো যখন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা যখন পাশ হলো, কিন্তু পরবর্তীকালে আমি নিজেও ভেবেছি রাজীব গান্ধী পৃথিবীর কাছে ভারতবর্ষের মডেল ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে ডেভেলপ করে দেখালো যে ভারতবর্ষের গণতন্ত্র একেবারে মাটি স্তর পর্যন্ত বিস্তৃত এবং কিভাবে মানুষকে গণতান্ত্রিক ব্যবস্থা সাথে যুক্ত করা যায়, প্রশাসনিক বন্দোবস্ত সেইভাবে তৈরি করে গেল। কিন্তু আবার আমার মনে হয়েছে রাজনীতিতে রাজীব গান্ধী এই কাজটা করেছেন, কিন্তু কাদের হাতে দিয়ে করেছেন, কাদের হাতে দিয়ে গেলেন? বছরে কয়েক কোটি চোর তৈরি, 5 বছর অন্তর চোর তৈরি করার ব্যবস্থা করে গেছেন। এবং আজকে তার সেই নগ্ন চেহারাটা আজকের ফুটে উঠেছে। আজকের একজন কাউন্সিলর 5 বছর কাউন্সিলর হলে ভিখিরি, সে কয়েক কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। পঞ্চায়েতের কয়েক কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে। গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় প্রাসাদের মতো অট্টালিকা, খড়ের চাল আগে বাড়িতে জল পড়তো, এখন অট্টালিকায় বাস করে, গাড়ি ছাড়া চলে না। এবং সম্পদ, অর্থ, আর সাম্প্রতিক কালে যে সিবিআই বলুন, ইডি বলুন, ইনকাম ট্যাক্স রেট বলুন করে যে যা উদ্ধার হয়ে যে চেহারাটা মানুষের সামনে এসছে, তাতে মানুষের আস্তে আস্তে যেটা হচ্ছে সেটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হচ্ছে, যেটা ভারতবর্ষের পক্ষে সবচেয়ে বড় বিপদ। ভারতবর্ষ পৃথিবীর কাছে পায়োনিয়ার ছিল, আজকে সেই ভারতবর্ষের ডেমোক্রেটিক সিস্টেম কোশ্চেন হচ্ছে এবং মানুষ আস্তে আস্তে আস্থা হারাচ্ছে। এর বিষময় ফল আর অত্যন্ত মানে কঠিন। এর ভবিষ্যৎ অনেক অনেক খারাপ।
দাদা একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, এখানে অনেক কথার মধ্যখান থেকে চলে আসছে। এই যে বললেন যে আদর্শহীনতা, নীতিহীনতা, একটা সময় আপনারা লড়াই করেছেন এই যে 34 বছরের বামফ্রন্ট, তথাকথিত বামফ্রন্ট যারা, তাদের সঙ্গে। পরবর্তীকালে এই বামফ্রন্টের সাথে হাত ধরেই, আমি এই প্রশ্নটা আপনাকে করব নাই ভেবেছিলাম, বামফ্রন্টের হাত ধরেই কিন্তু এখন নির্বাচন বা জাতিই বলুন যাচ্ছে। আপনার কি মনে হয় না সেই আদর্শহীনতা, নীতিহীনতা, আপনাদের যে লড়াইটা ছিল, সেই জায়গা থেকে অন্তত আমাদের রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস দলকে অনেক অনেক পিছনে ঠেলে দিল? আজকে যখন বিরোধী দলকে লক্ষ্য করে রাজ্যের শাসক দল বলে আপনারা জিরো থেকে আর হিরো হতে পারবেন না, আপনার মনে দুঃখ হয় না? না, ব্যাপারটা হচ্ছে রাজনীতিটা রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। রাজনীতিটা স্ট্যাটিক না, সিচুয়েশনালি ক্রপ আপ করে নতুন নতুন পরিস্থিতি, এবং সেই নতুন নতুন পরিস্থিতিতে রাজনীতির সঙ্গে যুক্ত যারা, তাদেরকেও ভাবতে হয়, ক্রপ আপ করতে হয় তাদের সাথে। পলিটিক্সে চিরকাল শত্রু হয় না। পরিস্থিতি এমন হয় যে যখন একদিনের শত্রু আর একদিন এসে সে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধু হলো, আবার পরবর্তীকালে হয়তো সেই শত্রু আবার নতুন করে হয়ে যেতে পারে। পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য রাজনৈতিক কার্যকারণ তৈরি হয়। তার জন্য আমি দীর্ঘদিন রাজনীতির বাইরে, আমি ফলে পজিটিভলি বলতে পারবো না, তবে যারা দলের সঙ্গে আছেন তারা বলতে পারবেন। আজকে সারা ভারতবর্ষের পরিস্থিতি যা, তাতে হয়তো এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য এই জোটের ব্যবস্থাকে মেনে নিতে হয়েছে। এই অবস্থা অন্যতম হচ্ছে যে আজকে যারা আছে কালকে তা থাকবে তা না। রাজনীতি প্রতিদিনই পরিবর্তনশীল, সিচুয়েশনের সঙ্গে পলিটিক্স চেঞ্জ করে। পলিটিক্স চেঞ্জ যখন করে তখন তার নতুন করে মূল্যায়ন হয়। সেই মূল্যায়নের সাথে আগেকার রাজনীতিকে মেলানো যাবে না, মেলানো যায় না। ফলে আজকের গণতন্ত্রের যে চেহারাটা, এই যে কঙ্কালসার চেহারাটা বলছি, গণতান্ত্রিক ব্যবস্থার, যেটা ভারতবর্ষের পক্ষে, যেটা বাংলার পক্ষে, যেটা পৃথিবীর মানুষের সামনে একটা ভারতবর্ষের সবচেয়ে বড় বিপর্যয়, এবং এই বিপর্যয়ের আলটিমেট এটা কি, মানুষ আস্তে আস্তে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে। এই মানুষ আস্থা যদি হারায়, মানুষ যদি আস্তে আস্তে রাজনীতি সম্পর্কে তার অনীহা পোষণ করতে থাকে, তাহলে যে ডেঞ্জারটা তৈরি হয় সেটা হচ্ছে এক্সট্রিমিস্ট পলিটিক্স ক্রপ আপ করে, যেটা আগামী দিনে ভারতবর্ষের পক্ষে একটা বড় সম্ভাবনাময় বিপদ। দাদা আমি শেষের দিকে যাই, আমি যেটা জানতে চাইছি, আপনি এখন একজন সাধারণ মানুষ হিসেবে, আজকে কেউ গ্যারেন্টি দিচ্ছে, 10টি গ্যারেন্টি, কেউ অনেক রকম ভাতা দিচ্ছে, এই যে সিস্টেম, নির্বাচনে জেতার জন্য যে এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে কি আপনি মেনে নিচ্ছেন? বা কেন্দ্রে যে দল ক্ষমতায় আছে তারা বলছে 400 পার করবে, কেউ বলছে 42 পাবে, তো এই যে একটা সিস্টেমে মানুষের উপর চাপিয়ে দেওয়া সিস্টেম, এটাকে কি আপনি মেনে নিচ্ছেন একজন সাধারণ মানুষ হিসেবে, পলিটিক্যাল পার্সন না? না, এইটা আসল ব্যাপারটা হয়েছে যে বললাম, এখন লটারি হয়েছে পলিটিক্সটা।
এই যে ফেব্রিকেটেড লটারি সিস্টেম হয়েছে না, এই যে ডিআর লটারি, এটা পলিটিক্যাল প্রোডাক্ট, শাসক দলের প্রোডাক্ট। এবং যেমন বালি, কয়লা, গরু পাচার, এই যে সব আছে, তেমনি এটাও একটা প্রোডাক্ট। রাজনীতি মানুষের বিচার বিশ্লেষণ করার যে সুযোগ এখনকার পরিবেশে তা নেই। তার কারণ পলিটিক্যাল পার্টির অ্যাপ্রোচের মধ্যে পলিটিক্স নেই। মানুষকে যে ভাবাবে রাজনীতিগতভাবে, মানুষ যে পরিবেশটাকে নিয়ে চিন্তা করবে গভীরভাবে, তাকে মোকাবিলা করার জন্য, পরিস্থিতি মোকাবিলা করার জন্য যে তার একটা চিন্তা ভাবনা, সেই পরিস্থিতি ভারতবর্ষে নেই। ভারতবর্ষে আজকে সবচেয়ে বিপদ হচ্ছে এইখানে যে ভারতবর্ষে দুটো ন্যাশনাল পার্টি আর সব রিজিওনাল পার্টি। রিজিওনাল পার্টি মানে হচ্ছে ধান্দাবাজ সব। রিজিওনাল পার্টির কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো দায় দায়িত্ব নেই, এদের কোনো দায়িত্ব বোধ নেই। আজকের বাংলা, পশ্চিম বাংলায় বসে পাঞ্জাব সম্পর্কে কি, আসাম সম্পর্কে কি, হরিয়ানা সম্পর্কে কি, আর একটা রাজ্য সম্পর্কে এমন কমেন্ট করে যে সেটা ন্যাশনাল ইন্টারেস্টকে হ্যাম্পার করতে পারে। এটা করে নিজেদের ইন্টারেস্টে। ভারতবর্ষ ডুবে যাক, আমার রিজিওনাল পার্টি আমার রাজ্যতে আমি যা ইচ্ছে তাই করে, যাতে এইখানে আমি আমার ক্ষমতাকে করায়ত্ত করে রাখতে পারি, ভারতবর্ষ ডুবে যাক। আমাদের দেশের বেশিরভাগ রাজ্যে রিজিওনাল পার্টিগুলো ডমিনেট করছে, ফলে ন্যাশনাল পার্টি, এই বিজেপি আর কংগ্রেস, এর বাইরে করছে না। আর এই ন্যাশনাল পার্টিগুলো যখনই পলিটিক্যাল এই মোর্চা তৈরি করে কমব্যাট করার চেষ্টা করছে একে অপরকে, তখন এরা হচ্ছে তিন নৌকোয় পা দিয়ে চলা এই রিজিওনাল পার্টিগুলো ভারতবর্ষের রাজনীতিটাকে শেষ করে দিচ্ছে কলুষিত করে। আর ন্যাশনাল পার্টিগুলো এই বিপদের হাত থেকে মুক্তি পাবে না, তাদেরকে পে করতে হবে। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি AI দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি AI আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি AI ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি AI সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি AI দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।